তানাফ ল্যাপটপে মিষ্টির ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। একটার পর একটা ছবি স্ক্রিনে ফুটে উঠছে। তানাফ অপলকভাবে দেখে যাচ্ছে। শায়ান পাশে এসে দাঁড়ালো। এটাও বুঝতে পারলো না সে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শায়ান বলল, ভাই। তানাফের হুঁশ ফিরল, তবুও ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলল, হ্যাঁ শায়ান বল। শায়ান আর চোখে ল্যাপটপের দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ভাই সে খুব ঝামেলা করছে, কাজ হয়ে গেছে, এখন বলছে বাকি টাকাগুলো নাকি আর দেবে না। তানাফ শান্ত সুরে বলল, ও আর কি? আর আমাদের বাংলাদেশের ওই ডিলটাও করতে চাইছে না, ওদের অনেক টাকাও খাইয়েছে। তানাফ বলল, ওকে। সেন আজকাল অনেক পেচ করছে, ওকে একটু সাহায্য করা দরকার ভাই। তানাফ ল্যাপটপ অফ করে উঠে দাঁড়িয়ে চার্টার হাতা ফোল্ড করতে করতে বলল, ও আর বেশি দিন ঝামেলা করতে পারবে না, এই কিছুদিন ওকে একটু উঠতে দিন। কথায় আছে না, পিপিলিকার পাখা গজা মরি ভার ধরে, ওরও সেম অবস্থা। শায়ান তানাফের কথায় আসল মানে বুঝতে না পেরেও হেসে উঠল। তানাফ বলল, বুঝে গেছি ভাই। তানাফ শায়ানের কাঁধে হাত রেখে বলল, স্মার্ট বয়, আমি কিছু বলার আগেই বুঝে যাস আমি কি বলতে চাইছি। শায়ান মুখে হালকা হাসি টেনে বলল, তোমার সাথে এত বছর ধরে আছি, এটুকু না বুঝলে চলে নাকি? কিভাবে কি করবে আমাকে বলো, আমি ব্যবস্থা করে রাখবো। তানাফ বলল, তোর কিচ্ছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। ওর বিজনেস একটু বেড়েছে, তাই তো এত কাহিনী। ওকে ফাইন, যখন মাথা থাকবে না তখন মাথা ব্যথাটাও কোথা থেকে? আমি ওর মাথায় কেটে ফেলবো। ওকে একটু সুযোগ দিচ্ছিলাম উপরে উঠতে, কিন্তু ছোট মনের মানুষগুলো দিন শেষে ওদের আসল রূপটাকেই দেখিয়ে দেয়। এখন ওর সব বিজনেস হবে আমার, ও শুধু চেয়ে চেয়ে দেখবে, কিছু করতে পারবে না। শান বলল, বা ইউ আর গ্রেট। তানাফ ল্যাপটপের পাশ থেকে রিভলভার নিয়ে উঠে দাঁড়িয়ে গেল। সেটা পকেটে গুজে রেখে চোখে সানগ্লাস পরতে পরতে একটু হেসে বলল, আই অন দ্যাট। এইদিকে বৃষ্টিকে নিয়ে এশার নামাজ শেষ করে নানিমার রুমে গেল মৌ। নানিমাও নামাজ শেষ করে বসে তসবিহ পড়ছিল। কিরে তোরা আসমান জমিন এক লগে হইয়া আমার কাছে আইলি কেমনে? মিষ্টি নানির পাশে গিয়ে বসে গাল টেনে বললেন, এই বুড়ি একদম গাল দুটো ছিঁড়ে ফেলল। আমরা আসমান জমিন হতে যাব কেন? তোমাদের দু বোনের মাঝে কি এতটাই পার্থক্য? তাইলে তুই হইলি উত্তর আর তোর বোন দক্ষিণ। তুই বললো, মোটেও না পড়ি, আমাদের মাঝে অনেক মিল। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। মৌকে শক্ত করে জড়িয়ে ধরে মৌ হাসতে হাসতে বললো, হয়েছে, এত ভালোবাসা দেখাতে হবে না। নানিমা বলল, দেখবো এই ভালোবাসা কয়দিন থাকে। মুখ মোচড় দিয়ে মিষ্টি বলল, বুড়ি তুমি এমন কেন? মাহিন দৌড়ে রোমে ঢুকে নানির মার ওপর এসে লাফিয়ে পড়ল, নানি তুমি আমাকে আজ একবারও আদর করনি, আমি খুব খুব রাগ করেছি। নানি বলল, ওরে আমার স্বপ্নের রাজকুমার রে, আয় তুই আমার কাছে আয়, তোরে কতদিন কাছে পাই না, তুই তো আমার লগেই গেলি না। কি করে যাবো নানি, স্কুল তো খোলা ছিল, পাপা তো যেতেই দেয়নি। মৌ মাহিন রে বকুনি দেওয়ার ভাব করে বলল, তুই এভাবে নানির উপর চাপিয়ে পড়লি কেন? মাহিন বলল, এত বড় দাম রাখলাম, এই বুড়ির উপর যে এভাবে চাপিয়ে পড়লি, বুড়ি যদি এক অক্কা পেত তখন কি করতি? তখন খুনের দায়ে আমরা পুলিশ বাপ তোকে হাত করা লাগিয়ে টানত, টানতে টানতে চেলে নিয়ে যেত। মিষ্টি কথাগুলো বলে জোরে জোরে হাসতে লাগলো। মৌ বলল, এসব কি ধরনের কথা মিষ্টি? নানি বলল, কইলি হইল নাকি, তোকে দুইটারে বিয়া না দিয়া আমি মইরা যাবো, পরের বাড়ি আপত্ত করে বিদায় কইরা আমার নাতির বউই না, তারপর আল্লাহ আমারে নিবে। কইলি হইল নাকি, আমি এত তাড়াতাড়ি বিয়ে হব না, আগে মৌকে বিদায় করবো, তার আরো অনেক পরে নিজের কারোর সাথে কেটে পড়বো। মৌ রেগে বলল, তোর কথাতে যে আমি বিদায় হব না, পাপা বলেছে আমাকে সব সময় পাপার কাছেই রাখবে। লে হালুয়া, পাপার প্রিন্সেস বলে কি এগুলা? নানি মিষ্টিকে টান দিয়ে বেড়ে বসি বলল, তুই পালাইয়া যাবি নাকি? কি রে, কাউরে ঠিক করছিস নাকি? আমারে তো কইলি না। মিষ্টি বলল, এখনো কাউকে ঠিক করিনি, তবে ভাবছি খুব শীঘ্রই ঠিক করে ফেলবো। পালিয়ে যাবার বিষয়টা আমার মাথায় আছে বলে, তেমনটাও হতে পারে, তবে আমি শিওর না। এখানে থাকলে পাপা দড়ি বেঁধে একটা বদমেজাজি পুলিশের সাথে তো বিয়েই দেবে, তার থেকে বলো নিজের পছন্দের কাউকে নিয়ে আগে ফোন। মিষ্টি উঠে দাঁড়িয়ে হাত নেড়ে উড়ে যাওয়ার ভঙ্গি করে বলল, মৌ, পাপার গুড গার্ল ও পাপার কথা মতো জীবন তেজপাতা বানাতে রাজি হোক, আমি এসব পারবো না বাবা। এই বুড়ি তুমি আমার সাথে থাকবে কিন্তু। মাহিনের দিকে তাকিয়ে বলল, আর পাপার স্পাই শোনো, তুই আমাকে হেল্প করবি বুঝলি? মৌ তোর কিচ্ছু করতে হবে না, তোকে কিছু বললে উল্টো আমি ঝামেলায় পড়তে পারি।
তাই আমার মুভিতে তোকে কোনো রোল দিতে পারবো না। তুই শুধু চুপ করে থাকবি ব্যাস। আমার পালিয়ে যাওয়ার প্ল্যান পুরোপুরি রেডি। তোদের হেল্প পেলে প্ল্যান 100% সাকসেসফুল হবে। মৌ বোকার মতো মিষ্টির কথা শুনছে। মাহিন আর নানি হা হয়ে মিষ্টির দিকে তাকিয়েছে। মিষ্টি হাই তুলতে তুলতে বলল, হ্যালো, আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম, গুড নাইট মৌ, চল। সকালে ব্রেকফাস্ট টেবিলে সবাই একসাথে বসেছিল। আজ আখতারুজ্জামান যেমন খুশি লাগছে তেমনি চিন্তিত দেখাচ্ছে। মৌ তার বাবাকে লক্ষ্য করে বলল, বাবা কি হয়েছে তোমার? মোর বাবা বলল, কিচ্ছু হয়নি রে মা। মৌ বলল, কিছু তো হয়েছে বাবা, সত্যিটা বলো। আখতারুজ্জামান গম্ভীর গলায় বলল, একটা নতুন কেস হাতে এসেছে। মিষ্টি চোখ শুরু করে বাবার দিকে তাকিয়ে বলল, নতুন কেস নিয়ে তুমি এতটা টেনশন করছো বাবা? এর আগেও তো কোনো কেস নিয়ে তোমাকে এত টেনশন করতে হয়নি। মোর বাবা বললো, এই কেসটা আর 5টা কেসের মতো হলে আমি মোটেও টেনশন করতাম না, কিন্তু উনি ছেলে মেয়েদের সামনে সবটা বলতে চাচ্ছেন। ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের ডিপার্টমেন্টের সবাই খুব ভরসা করে এই কেসটা আমাকে হ্যান্ডেল করতে দিয়েছে। বড় বড় পুলিশ অফিসার এই কেস সলভ করতে পারে। মৌ বলল, কেউ পারেনি তো কি হয়েছে বাবা, ইনশাআল্লাহ তুমি পারবে। মৌ বাবাকে সাহস দেওয়ার জন্য বলল কথাটা। মিষ্টি বলল, কেসটা কি বাবা? তোমাকে তো এসব ছোটখাটো বিষয়ে হ্যান্ডেল করতে দেয়নি কখনো। মোর বাবা বলল, ছোটখাটো না, বিষয়টা বেশ বড়সড়। এটা এমন একজন লোকের ফাইল যে খুব ডেঞ্জারাস। বাংলাদেশ সহ দুবাই, মালয়েশিয়াতে ওর বিজনেস আছে। নামে মাত্র বিজনেসম্যান, কিন্তু আসলে ও একটা গ্যাংস্টার, মাফিয়া লেভেলের লোক। নিজের কাজ হাসিল করার জন্য ও যা খুশি করতে পারে, এমনকি মানুষ মারতেও দুবার ভাববে না। বাংলাদেশের টপ 3 বিজনেসম্যানদের মধ্যে ওর নাম্বার 1 আছে। ওকে বিজনেসম্যান না বলে সবচেয়ে বড় ডন আন্ডার ওয়াটারের 1 নম্বর মাফিয়া বললেও ভুল হবে। মিষ্টির চেহারায় বিস্ময় প্রকাশ পেল। সে বলল, বলছো কি? তাহলে তো একটা ভীষণ রিস্ক হয়ে যাবে। মৌ এবার খাওয়া বন্ধ করে বলল, না বাবা, তুমি এসব ব্যাপারে নিজেকে জড়াবে না প্লিজ। আখতারুজ্জামান হালকা হেসে মৌকে বলল, ভয় পেলে হবে? সবাই তোমাদের বাবাকে খুব সাহসী পাবে। তোমাদের বাবাকে তো প্রমাণ করতে হবে তোমাদের বাবা সত্যিই খুব সাহসী। জাহানারা বলল, অত সাহস দেখানোর দরকার নাই বাবা। স্ত্রী, সন্তান, পরিবার লইয়া যেমন আসো তেমনই বালা। ওই সময় জড়াইয়ে কোনো কাম নেই। আখতারুজ্জামান বলল, মা, আপনি ওদের মতো ছেলে মানুষই করছেন। ইরিনা রান্নাঘর থেকে বের হতে তো বলল, ছেলে মানুষই না করে যাবে কোথায় বলো তো? তুমি জেনে বোঝে বিপদে পা বাড়াতে যাচ্ছ। নিজের কথা নাই ভাবো, আমাদের কথা তো একটু বার ভাবতে পারো। তোমার কিছু হয়ে গেলে আমাদের কি অবস্থা হবে? আখতারুজ্জামান বলল, ইরিনা, তুমি শুধু শুধু চিন্তা করছো। এত ভয় পেলে পুলিশের চাকরি করা যায় নাকি? আমরা যদি জেনে বোঝে বিপদে গাড়ে না নেই, তাহলে আমাদের দেশের মানুষগুলো শান্তিতে থাকবে কি করে? ওরা তো আমাদের উপরই আস্থা রেখে রাতে নিশ্চিন্তে ঘুমায়। আমাদের দায়িত্ব ওদের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করা। এখন আমরা যদি ভয় পেয়ে পিছুপা হয়ে যাই, তখন দেশ ঠিক থাকবে কিভাবে? ইরিনার স্বামীর কথা শুনে আর কিছু বলতে পারল না। মাহিম বলল, আচ্ছা বাবা, ওই লোকটাকে তুমি কিভাবে ধরবে? মাহিমের বাবা বলল, তা তো জানি না বাবা, তবে ধরতে হবে এটা জানি। এখন যেভাবে হোক না কেন, অ্যাট এনি কষ্ট ওকে আমার চাই। মাহিন চিন্তিত মুখে কিছু একটা ভাবতে ভাবতে বলল, তুমি ওকে দেখেছো বাবা? আখতারুজ্জামান বলল, আমাদের কাছে ওর ছবি আছে, তবে বাহিরের কেউ ওকে কখনো দেখেনি। মিষ্টি বলল, এটা কেমন কথা? এত নামি দামি বিজনেসম্যান, তার উপর নাম করা মাফিয়া, তাকে কেউ দেখেনি? হাউ ইজ দিস পসিবল? নিউজ পেপার, টিভিতে ওর ছবি আসে না? নাম্বার 1 বিজনেসম্যান যেহেতু, তার কথা তো নিউজ পেপারে অনেক চাপা হবার কথা, ছবিও থাকার কথা। কি করে ছবি ছাপবে? ও দেশে থাকলে তো কেউ ওর নাগাল পাবে। বছরের সবটা সময়ই ও দেশের বাহিরে থাকে। দেশে এসে তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন থাকে, তাও ওর নিজের লোকে থাকে। একদম 4-5টা মানুষের মতো সাধারণ হয়ে থাকে। চলাফেরার জন্য গাড়ি বা কাঠ কিছুই নেবে না। 10টা মানুষের ভিড়ে ওকে দেখে কেউ বলতেই পারবে না ও একজন মাফিয়া খুনি। মাহিম বলল, তাহলে তো বাবা এই লোকটা খুবই ডেঞ্জারাস। সাধারণ মানুষের রূপ নিয়ে হাজার লোকের ভিড়ে কাউকে মেরে ফেলে গেলেও কেউ সন্দেহ করবে না। মাহিনের বাবা বলল, সেটাই তো বড় সমস্যা। ওর থেকে তর্ক হওয়ার জন্য তো ওকে দেখে চিনতে হবে। সবাই শুধু ওর নামটাই জানে। ওর মতো জঘন্য অপরাধী আরেকটা খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো অপরাধ নেই যাও করে না। মার্ডার, কিডন্যাপ ওর কাছে কিছুই না। ওর সকল শুধু হয় নিজের হাতের কাউকে খুন করা দিয়ে, আর রাত হয় কিডন্যাপ দিয়ে।
বড় বড় শিল্পপতিদের ওর পকেটে নিয়ে করে। মো বলল, তাহলে এমন একটা জঘন্য লোককে তোমরা অ্যারেস্ট করছো না কেন পাপা? মোর বাবা বলল, কিভাবে করবো মা, ও অপরাধ করে তার সবাই জানে, কিন্তু ওর অপরাধ তো কোনো সাক্ষী নেই। আসামি যতই আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াক কেন, আমরা ততক্ষণ তাকে ধরতে পারবো না যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত প্রমাণ আমাদের হাতে না আসে। কেউ তো ওর বিরুদ্ধে সাক্ষী দিতে চায় না, কেউ যদি সাক্ষী দিতেও চায় তাহলে ওর টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করে দেয়। যেখানে টাকা দিয়ে কাজ হয় না সেখানে ওদের পরিবারের ক্ষতি করে বলে ধমকি দেয়। তাতেও না মানলে আজ তো মানুষটাকে গায়েব করে দেয়, দুনিয়া থেকে মুছে দেয় ওর নাম নিশানা। সবাই নীরব হয়ে গেল। আখতারুজ্জামান ভাবছে কিভাবে উনি এই কেস সলভ করবেন। মো মনে মনে ভাবছে, এমন জঘন্য মানুষ হয় নাকি? মানুষকে ভয় না পাক আল্লাহকে তো ভয় পাবে নাকি? মানুষ খুন করে, কিডন্যাপ করে, মারামারি আর কত খারাপ কাজই না করে জানি। ওদের জন্য দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। যাদের কাছে মানুষও হয় নাকি, ওরা তো আস্ত জানোয়ার হয়। নিজের বিলাসিতার জন্য মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে? খুন, অন্যকে কষ্ট দিয়ে নিজে কখনো ভালো থাকতে পারে না। আল্লাহ নিশ্চয়ই এই খারাপ লোকটাকে শাস্তি দেবে। আপন মানুষ হারানোর কষ্ট নিশ্চয়ই একদিন টের পাবে। না জানি কত লোককে মেরেছে, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো স্বামী। আর ভাবতে পারছি না এই বাজে লোকটার জন্য পাপা কত টেনশন আছে। আল্লাহ, তুমি তাড়াতাড়ি ওই লোকটাকে আইনের হাতে ধরিয়ে দাও। আর আল্লাহ প্লিজ ওই বাজে লোকটার সাথে এই জীবনে যেন ভুল করো আমার দেখা না। প্লিজ আল্লাহ, প্লিজ। এমন বাজে লোকের সামনাসামনি আমি কখনো হতে চাই না। মিষ্টি মনে মনে ভাবছে, বাহ, বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার তো। দেশের বাহিরে সবাইকেও ভয় পায়, এই লোকটার সাথে দেখা করতে পারলে বেশ ভালো হতো। দেশের মানুষ ওকে ভয় পায়, না জানি ও দেখতে কেমন, বুড়ো বয়স্ক নাকি ইয়াং। পাপার মতো লোকে টেনশনের কারণ একজন মানুষ, তাকে তো দেখতেই হয়। এমন মাফিয়া টাইপের লোকে তো আমার পছন্দ। ইংলিশ মুভির হিরোগুলোর মতো মুভিতে কত দেখেছি। মাফিয়ারা কত হ্যান্ডসাম হয়, যেমন হয় দেখতে তেমনি ওদের স্টাইল, কি পার্সোনালিটি। হিরোইনকে বাসা থেকে কিডন্যাপ করে নিয়ে যায়, হিরোইনের জন্য ফাইট করে, আর কত শুধু ব্যাপার। আচ্ছা, বাস্তবে মাফিয়ারা কি মুভি মাফিয়াদের মতো হয়? উফ, এদের সাথে প্রেম করতে পারলে জীবন সার্থক হতো। আল্লাহ প্লিজ এই লোকটার সাথে এই জীবনে একবার হলো যেন আমার দেখা হয়। এই ইন্টারেস্টিং ক্যারেক্টার সাহসী লোকের সাথে একবার হলো সামনাসামনি হতে চাই। মাহিন মনে মনে বলছে, বড় হলে পাপার মতো পুলিশ হয়ে এই বাজে লোকটাকে আমি ধরব, ডিসুম ডিসুম করে ওর নাক মুখ কয়েক ঘষে দেব। 3 ভাই বোনের মনে এক একটা মানুষকে নিয়ে 3 রকম চিন্তা ঘুরপাক আছে। কেউ মানুষটাকে ঘৃণা করছে, কেউ মানুষটার সাথে দেখা করতে চাইছে, আবার কেউ ওকে শাস্তি দিবার কথা ভাবছে। একটা মানুষকে ঘিরে কি হতে চলেছে ওদের জীবনে? বড় কোনো ঝড় আসতে চলেছে কি? সময়ের স্রোতে এই কয়েকটা মানুষের জীবন কোথাও নিয়ে দাঁড় করাবে তা তো একজনই জানে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে দোলান অনুভূতি প্রকাশ করবেন। আজ আসি দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফিজ।